আমরা আমরা আজকে জৈব বিক্রিয়া অর্থাৎ অর্গানিক কেমিস্ট্রির যে ক্রিয়াকৌশল বিষয়টা বুঝতে হবে। ক্রিয়াকৌশল হচ্ছে, ধরো একটা প্রোডাক্ট তৈরি হবে, তুমি তোমার খেয়াল খুশি মতন প্রোডাক্ট তৈরি করতে পারবে না, তবে তুমি বুঝতেও পারবে কেন এই প্রোডাক্টটা তৈরি হবে। তা বিভিন্ন ক্রিয়াকৌশলের মাধ্যমে আমরা বুঝতে পারি যে অর্গানিক রিয়াকশানে কোন প্রোডাক্টটা তৈরি হবে। তার মানে রিয়াকশানটা যার মধ্যে দিয়ে যাচ্ছে সেখানে মাঝে যে স্তরগুলো রয়েছে সেই স্তরগুলোর মধ্যে স্টেবিলিটিটাই ঠিক করে দেবে কোন প্রোডাক্টটা হবে। এই যে স্টেবিলিটি বা সুস্থিরতার কথাটা বলছি, এই সুস্থিরতা বিষয়টা জানতে গেলে ক্রিয়াকৌশলগুলো কোন কোন পদ্ধতিতে ঘটে এবং ইন্টারমিডিয়েট যে জিনিসগুলো তৈরি হচ্ছে তারা কি কি কারণে সুস্থিতি লাভ করছে সেই জায়গাগুলোকে আগে জানতে হবে। তার মানে প্রোডাক্ট যেটাই দেবে তার আগের স্টেপে যে জিনিসটা তৈরি হচ্ছে সেই যদি স্টেবল হয় তাহলে তার দ্বারা সৃষ্ট জিনিসটাই হবে প্রোডাক্ট। তার মানে আগে আমাকে জানতে হবে ইন্টারমিডিয়েট স্টেবিলিটি। ইন্টারমিডিয়েট কথাটার মানে হলো, ধরো এখানে আমার তৈরি হবে 3 রকম জিনিস তৈরি হতে পারে। নামটা হচ্ছে কার্বোক্যাটায়ন, নাম হচ্ছে কার্ব অ্যানায়ন, নাম হচ্ছে মুক্তমূলক। তাহলে এই 3টে জিনিস সম্পর্কে একটু জেনে রাখা দরকার। কার্বোক্যাটায়ন কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন বা কার্বনিয়াম আয়ন। কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন মানে হলো এইটা, সমযোজী বন্ধনে যদি হেটারোলাইটিক ক্লিভেজ হয়, হেটারোলাইটিক মানে অসম বিভাজন। ধরো আমি কথাই বলছি CH3Cl, এইখানে সিএলটা আর এই কার্বন ওদের মধ্যে বন্ধন রয়েছে। ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, মানে বন্ধনে ইলেকট্রন জোড়কে নিজের দিকে টানতে পারে ভালো, যার জন্য কি হচ্ছে, এ যদি ইলেকট্রন জোড়কে সম্পূর্ণরূপে টেনে নেয়, অর্থাৎ এই বিভাজনটা কি বিভাজন হলো? অসম বিভাজন। তাহলে যদি অসম বিভাজন হয় তাহলে খেয়াল করে দেখো কার্বনের মাথায় কি চলে এলো? ধনাত্মক আধান। তাহলে কার্বনের মাথায় ধনাত্মক আধান তৈরি হলেই যে আয়নটা তৈরি হলো সেই আয়নটাকে বলবো আমি কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন। কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন। তাহলে বোঝা গেল যে অসম বিভাজনে যদি ইলেকট্রন জোড় কেউ নিয়ে চলে যায় তাহলে কার্বন থেকে, তাহলে সেটা হবে কার্বোক্যাটায়ন বা হচ্ছে কার্বনিয়াম আয়ন। যদি কোনো কারণে মিথাইল মূলক, মানে এই কার্বনটা বন্ধনের ইলেকট্রন জোড়টাকে নিজের দিকে নিয়ে নিয়েছে, এখানেও অসম বিভাজন হয়েছে, কিন্তু কার্বন ধরো ইলেকট্রন জোড়টাকে নিয়ে নিয়েছে, তাহলে এখানে কি হবে? এটাও অসম বিভাজন। এখানে হবে ধরো CH3 মাইনাস প্লাস X প্লাস। তাহলে কার্বনের মাথায় যে ঋণাত্মক আধান থাকবে অসম বিভাজনের ফলে, এই যে মূলকটা তৈরি হলো, মানে এই যে ঋণাত্মক আধানযুক্ত মূলকটা তৈরি হলো যেখানে কার্বনের মাথায় ঋণাত্মক আধান রয়েছে, একে বলা হচ্ছে কার্ব অ্যানায়ন। তাহলে কার্বনের মাথায় প্লাসকে কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন, কার্বনের মাথায় মাইনাস আধান হলে কি হবে? কার্ব অ্যানায়ন। আর যদি সমবিভাজন ঘটে, সমবিভাজন মানে ধরো আমি বলছি এই যে CH4 সবকটা হাইড্রোজেন আছে, যখন আমি বাইরে থেকে ধরো সূর্যালোক দিয়ে দিলাম তাতে কি হলো? এই যে কার্বন আর হাইড্রোজেনের বন্ধনের মাঝে যে ইলেকট্রন জোড় ছিল, যেটা একটা শেয়ার করেছিল কার্বন একটা হাইড্রোজেন, ওদের মধ্যে সমবিভাজন হলো, মানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল। হাইড্রোজেন বললো আমার ইলেকট্রন দিয়ে দাও, কার্বনকে বললো তোমার ইলেকট্রন নিয়ে নাও। তাহলে এখানে যে জিনিসটা তৈরি হলো এটাকে বলা হচ্ছে মুক্তমূলক। কেন মুক্তমূলক? মানে
আগে যুক্ত অবস্থায় ছিল, এখন মুক্ত হয়ে বসে রয়েছে, যার জন্য এটাকে বলবো মুক্ত মূলক বা ফ্রি রেডিক্যাল। তাহলে অর্গানিক কেমিস্ট্রি ক্রিয়া কৌশলের প্রথম ধাপ যেগুলো জানতে হবে সেগুলো হচ্ছে তিনটে জিনিস, যে অসম বিভাজনে কার্বোক্যাটায়ন তৈরি হতে পারে, অসম বিভাজনে অ্যানায়ন তৈরি হতে পারে, অসম বিভাজনে কি তৈরি হতে পারে, মুক্ত মূলক তৈরি হতে পারে। এইবার দেখো, আমি তোমাদেরকে প্রথম দিনই আমি বলেছিলাম যে কার্বনকে চিনতে হবে, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। দেখো, তাহলে আমি তাদের থেকে মূলকগুলোকে তৈরি করব। ধরো আমি বলছি এই কম্পাউন্ডটাকে বলেছিলাম এটা হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি, 4 ডিগ্রি। এখন প্রত্যেক ক্ষেত্রেই দেখো এটা 1 ডিগ্রি কার্বন, তাহলে যদি এখানে অসম বিভাজন ঘটে তাহলে এখানে যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে অবভিয়াসলি এটাকে বলবো কি 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তার মানে হচ্ছে জিনিসটা এইরকম, ধরো RCH2+, এটা কত 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কারণ কি 1 ডিগ্রি কার্বন থেকে কার্বোক্যাটায়নটা তৈরি হয়েছে, এখানে যে ছিল সে করছে কি ইলেকট্রন জোর নিয়ে চলে গেছে, অসম বিভাজন হয়েছে, তাহলে এর ইলেকট্রন ঘাটতি হয়ে গেছে। যেহেতু এটা 1 ডিগ্রি কার্বন ছিল সুতরাং এই কার্বোক্যাটায়নটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। দ্বিতীয়টা, এখানে দেখো দুদিকে রয়েছে ছিল এরকম, কত ডিগ্রি ছিল 2 ডিগ্রি কার্বন। ধরো অন্য একটা গ্রুপ ছিল হাইড্রোজেনের পরিবর্তে, সে অসম বিভাজনে ওই আর সেই মৌলের ইলেকট্রন জোর নিয়ে চলে গেছে, তাহলে সেক্ষেত্রে এখানে যে প্লাসটা তৈরি হলো এটাকে কি বলবো সেকেন্ডারি কার্বোক্যাটায়ন। তার মানে এটা যদি 1 ডিগ্রি হয় তাহলে আমি যদি এইরকম বলে থাকি এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। সিমিলারলি 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা কেমন হবে, ধরো এরকম, এখানে ধরো কোনো একজন ছিল X, কারণ এই কার্বনটা কত ডিগ্রি 3 ডিগ্রি। এবার কি হয়েছে এখান থেকে ইলেকট্রন জোর নিয়ে চলে গেছে, তাহলে কি হলো এটা তো 3 ডিগ্রি কার্বন ছিল, তাহলে এখন অসম বিভাজনে কি তৈরি হয়ে গেল 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়ে গেল। তাহলে আমি তোমাকে চিনতে শেখালাম 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন মানে যে কার্বনের সঙ্গে দুটো হাইড্রোজেন যুক্ত আছে সেটা 1 ডিগ্রি, খুব সহজ ভাষায়। যে কার্বোক্যাটায়নে একটা হাইড্রোজেন যুক্ত আছে সেটা হচ্ছে 2 ডিগ্রি, আর যে কার্বোক্যাটায়নের কার্বনে কোনো হাইড্রোজেন যুক্ত নেই সেটা হচ্ছে 3 ডিগ্রি। এটা সহজে বোঝার উপায়, মানে বাকি হাতগুলো কি রয়েছে অ্যালকিল মূলক বা অ্যারাইল মূলক যারা রয়েছে। সিমিলারলি যখন প্লাস না থেকে এখানটা মাইনাস হবে তখন এটাকে কি বলবো কার্ব অ্যানায়ন। কত ডিগ্রি 1 ডিগ্রি। আরে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন বা কার্বঅ্যানায়ন যাই হোক না কেন তাদের সঙ্গে হাইড্রোজেন সংখ্যা থাকবে 2টো। সিমিলারলি এটা যদি মাইনাস হয়ে থাকে তাহলে কত হবে কার্বঅ্যানায়ন কত ডিগ্রি 2 ডিগ্রি। আর এইখানে তাহলে কত হবে এটা যদি মাইনাস হয় 3 ডিগ্রি কার্বঅ্যানায়ন। তাহলে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন এবং কার্বঅ্যানায়ন মানে এদেরকে কিভাবে বুঝবে সেটা বোঝালাম। এবার কার্বোক্যাটায়ন সংক্রান্ত কয়েকটা কথা বলে নিই। তাদের গঠনটা দেখো, মনে রাখবে কার্বোক্যাটায়ন এখানে কার্বন sp2 হাইব্রিডাইজড, অর্থাৎ কার্বোক্যাটায়ন হলে ধরো আমি বলছি যে RCH2+, রাইট? এটা কোথা থেকে তৈরি হয়েছে, ধরো RCH2Cl। এর অসম বিভাজনের ফলে যখন এটা নিয়ে চলে গেছে বন্ধনের ইলেকট্রন জোর নিয়ে যাওয়ার ফলে কি হয়েছে না এখানে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে।
এইখানে যখন ছিল এর সংকরায়নের চরিত্র ছিল sp3, কিন্তু যখন কার্বোক্যাটায়ন হয়ে গেল এর সংকরায়নের চরিত্র হয় কত, sp2। তাহলে এখানে প্রত্যেকটা বন্ধন কোণ কত ছিল, 109 ডিগ্রি 28 মিনিট। এখন এর ক্ষেত্রে বন্ধন কোণ কত হয়ে গেছে, 120 ডিগ্রি, এবং তারা কি সমতলে পড়ে গেছে। তার মানে এর অ্যাকচুয়াল গঠনটা হচ্ছে এইরকম। ধরো এটা আর, এটা এইচ, এটা এইচ, এখানে প্লাস প্লাস মানে কি, যেহেতু এটা sp2 সমতলে পড়ে গেছে, বন্ধন কোণগুলো কত ডিগ্রি, 120 ডিগ্রি। সুতরাং একটা ভ্যাকেন্ট বা শূন্য পিজেড কক্ষক এই তলের সঙ্গে কি রয়েছে, উলম্বভাবে রয়েছে। এই যে পিজেড কক্ষকটা, শূন্য পিজেড কক্ষক তলের সঙ্গে উলম্বভাবে রয়েছে। তাহলে এইটা হচ্ছে কার্বোক্যাটায়ন। এবার তাদের মধ্যে আবার ভাগ রয়েছে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। কার্ব অ্যানায়নের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে, কার্ব অ্যানায়নের ক্ষেত্রে সি মাইনাস, ধরো আর CH2 মাইনাস, এটা হচ্ছে কার্ব অ্যানায়ন। মনে রাখবে এ যেখান থেকে ধরো এ নিয়ে নিয়েছে, তাহলে তৈরি হয়েছে এইটা, এ নিয়ে নিয়েছে ইলেকট্রন জোড়, এ তৈরি হয়েছে এইটা। তাহলে এখানে এই কার্বনের সংকরায়ন ছিল কত, sp3 না, প্রত্যেকের বন্ধন কোণের মান কত হয়েছিল, 109 ডিগ্রি 28 মিনিট। যখন কার্বনায়ন তৈরি হয়ে গেল, মনে রাখবে এখানেও সংকরায়নের চরিত্র কিন্তু sp3 থাকবে, সংকরায়নের চরিত্র পাল্টাবে না। কিরকম হবে না, এরা কিরকম দেখতে, চতুস্তলাকৃতি, মানেটা হচ্ছে এইরকম। এর গঠনটা যদি আমি এরকম দেখিয়ে দিতে পারি যে এখানে আর, এইচ, এইচ, এখানে এক্স ছিল, এটা ছিল sp3, এখন কি হয়ে গেছে, এইরকমই থাকবে, শুধু ভূমির তিনটে কর্নারে তিনজন পড়ে থাকবে, আর এইচ পড়ে থাকবে, আর উপরের যে sp3 কক্ষকটায় সেখানেই এই মাইনাস আধান মানে ইলেকট্রন জোড় পড়ে থাকবে। তার মানে সেক্ষেত্রে দেখতে হবে এরকম, আর এইচ, এইচ, এইখানে একটা কক্ষক থাকবে, সেখানে দুটো হচ্ছে গিয়ে ইলেকট্রন, মানে হচ্ছে মাইনাস আধানটা থাকবে। এটাও sp3, এখানেও বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট, এখানেও বন্ড অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে কার্বনায়নে কিন্তু সংকরণের চরিত্র পাল্টায় না, কার্বোক্যাটায়নে পাল্টায়। এরপরে হচ্ছে গিয়ে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। কার্ব অ্যানায়নকেও বুঝিয়েছি যে সি এর সঙ্গে যদি দুটো এইচ লেগে থাকে ন্যূনতম, এবং তার মাথায় ঋণাত্মক আধান, সেটা হচ্ছে প্রাইমারি কার্ব অ্যানায়ন। যদি একটা হাইড্রোজেন লেগে থাকে তার মাথায় মাইনাস থাকে, সেটা হচ্ছে সেকেন্ডারি কার্ব অ্যানায়ন। আরেকটা কি না, যদি কোনো হাইড্রোজেন লেগে না থাকে, বাকি সবগুলো হাতেই হচ্ছে অ্যালকিল বা অ্যারাইল মূলক থাকে, সেই কার্বনের মাথায় মাইনাসকে বলা হচ্ছে টারশিয়ারি কার্বনায়ন। মনে রাখবে কোয়াটারনারি কার্বনায়ন কখনোই তৈরি হয় না, কারণ কার্বনের হাত 4, সুতরাং 4টে হাতে 4টে যদি অ্যালকিল মূলক থাকে, তাহলে সেক্ষেত্রে কার্বনের মাথায় মাইনাস আধান থাকার আর কোনো সম্ভাবনা থাকে না, যার জন্য কোয়াটারনারি কার্বোক্যাটায়ন বা কার্বনায়ন কখনোই তৈরি হয় না। এরপর হচ্ছে মুক্তমূলক কি করে তৈরি হয়েছিল, হোমোলাইটিক ক্লিভেজ মানে কি, সমবিভাজন, ওরটা নিয়ে নিল। ধরো আমি বলছি CH4 ছিল, সূর্যালোকের উপস্থিতিতে ভেঙে গিয়ে তৈরি হলো CH3 ডট। এই ডট মানে কি, এই ডট মানে হচ্ছে মুক্তমূলক। মনে রাখবে এইখানে কার্বনের সংকরায়নের চরিত্র sp3, কিন্তু যখন মুক্তমূলক তৈরি করলো তখন এর সংকরায়নটা হয়ে যায় sp2 চরিত্রটা। sp2 মানে কি, sp2 মানে হচ্ছে গিয়ে ফ্ল্যাট প্লেনে পড়ে গেছে, সমতলে পড়ে গেছে, সমতলে। তাহলে এখানে তোমার কি রয়েছে, হাইড্রোজেন গুলো রয়ে গিয়েছে, আর এখানে কি রয়েছে না, একটা পিজেড অরবিটাল। sp2 হয়ে গেলে একটা পিজেড অরবিটাল সেই তলের সঙ্গে লম্বালম্বি ভাবে থাকে উপর নিচে। তাহলে সেক্ষেত্রে কি তোমার একটা ইলেকট্রন থেকে গেল এই
যে লম্বভাবে থাকা পিজেড অরবিটাল সেই অরবিটালে থেকে গেল। এইবার দেখো এগুলো হচ্ছে গিয়ে ফ্রি রেডিক্যাল, তাদের সংকরায়নের চরিত্র বললাম। এইবার আমি বলছি এদের টাইপ। এখানেও দেখো 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। এখানেও ঠিক তাই। এখানে হচ্ছে ধরো CH2R, তার মানে এই কার্বনের মাথায় মুক্তমূলক সমবিভাজনে তৈরি হয়েছে। তাহলে 1 ডিগ্রি কার্বন থেকেই মুক্তমূলক তৈরি হয়েছে। তাহলে এটা কোন কোন মুক্তমূলক? 1 ডিগ্রি মুক্তমূলক। তাহলে মোদ্দা কথায় কি হলো না, কার্বনের সঙ্গে ন্যূনতম 2টো হাইড্রোজেন যুক্ত থাকবে এবং তার মাথায় হচ্ছে গিয়ে মুক্তমূলকটা পড়ে থাকবে, তাকে বলবো হচ্ছে 1 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি মুক্তমূলক। আর যদি যে কার্বন, সেটা একদম গোদা বাংলায় বোঝার জন্য, কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন যুক্ত আছে, বাকি দুটো হাতে দুটো অ্যালকিল বা অ্যারাইল মূলক বা অন্য কেউ রয়েছে, এটাকে বলবি 2 ডিগ্রি মুক্তমূলক। আর কি না, যদি 3টে হাতে যদি 3টে অন্য কোনো গ্রুপ থাকে এবং সেই কার্বনের মাথায় ইলেকট্রনটা মুক্তভাবে পড়ে থাকে, তাহলে এটাকে বলবো কত? 3 ডিগ্রি মুক্তমূলক। অর্থাৎ কার্বনের সঙ্গে কোনো হাইড্রোজেন থাকবে না, অথচ সে মুক্তমূলক, সেটা হচ্ছে 3 ডিগ্রি মুক্তমূলক। তাহলে কার্বোক্যাটায়ন, কার্বনায়ন এবং মুক্তমূলককে চিনতে শেখালাম, সংকরায়নের চরিত্র বোঝালাম। এইবার দেখো অর্গানিক কেমিস্ট্রির ক্রিয়াকৌশল পড়তে গেলে এইগুলোকে আগে প্রথমে জানতে হবে। আর কি জানতে হবে না, এইগুলো হচ্ছে কোনো রিয়াকশন ঘটানোর ক্ষেত্রে ইন্টারমিডিয়েট প্রোডাক্ট, আর সেই ইন্টারমিডিয়েট যে প্রোডাক্টগুলো হচ্ছে তাদের স্টেবিলিটির উপর নির্ভর করছে ফাইনাল প্রোডাক্টটা কি হবে। অর্গানিকের মেকানিজমের মূল বিষয়টা হলো এইটা। তুমি রিয়াকশনটা না জানলেও তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকলে তুমি প্রোডাক্টটা কী হবে ইজিলি তুমি বলতে পারবে। কারণ সেখান থেকে ইন্টারমিডিয়েট যে প্রোডাক্টগুলো হচ্ছে কি কি হতে পারে, কার্বোক্যাটায়ন, কার্বনায়ন বা ফ্রি রেডিক্যাল তৈরি হতে পারে। তাদের মধ্যে যা স্টেবিলিটি, সেই স্টেবিলিটিগুলোই ডিসাইড করবে মেন প্রোডাক্টটা কি হবে। অর্গানিক কেমিস্ট্রির আসল বিষয় হলো এইটা, যে এইগুলো ইন্টারমিডিয়েটে তৈরি হবে, যেটা স্টেবল বেশি হবে তার দ্বারা সৃষ্ট প্রোডাক্টটাই হচ্ছে গিয়ে তৈরি হবে, অন্যগুলো নয়। এবার সেগুলো কম্পেয়ার করতে হবে। সেই কম্পেয়ার করার জন্য আমাদের অনেকগুলো জিনিস শিখতে হবে। সেই জিনিসগুলোই এখন আমি শেখাচ্ছি। অর্থাৎ এদের স্টেবিলিটিগুলো কোন কোন বিষয়ের ওপর নির্ভর করছে। আমি বলেছিলাম স্টেবিলিটি এই ইন্টারমিডিয়েটে যার বেশি হবে সেখান থেকে প্রোডাক্ট আমি বুঝতে পারবো। তাহলে এদের স্টেবিলিটিগুলো কী কী বিষয়ের ওপর নির্ভর করে সেইগুলি হচ্ছে গিয়ে আসল বিষয়, সেইগুলো জানতে হবে। আমি প্রথম শুরু করছি যে ইন্ডাকটিভ এফেক্ট বা আবেশক্রিয়া। ইন্ডাকটিভ এফেক্ট, ইন্ডাকটিভ এফেক্ট বা বাংলায় বলা হচ্ছে আবেশক্রিয়া। ধরো আমি বলছি এ আর বি, এই যে দুটো মৌল রয়েছে, এই দুটো মৌল কি ভিন্ন মৌলের পরমাণু। তা ভিন্ন মৌলের পরমাণু যদি হয় তাহলে তাদের মধ্যে যে ইলেকট্রন জোড় রয়েছে, এই ইলেকট্রন জোড়গুলোকে যে মৌলের পরমাণুটা বেশি ইলেকট্রন নেগেটিভ, অর্থাৎ ইলেকট্রনকে আকর্ষণ করার প্রবণতা যাদের বেশি, তারা কি করবে, তারা হচ্ছে বন্ধনে ইলেকট্রন জোড়কে নিজের দিকে টানবে, নিজের দিকে টানবে। তা আমি এটা এইরকম না দেখিয়ে আমি এইরকম যদি দেখাই, এটা এদিকে ইলেকট্রন জোড়ের মুভমেন্টটার দিক ওই দিকে, তাহলে আমি বলবো কি না, বি কি করছে, বন্ধনের ইলেকট্রন জোড়কে টানছে, মানে পুল করছে। পুল করা মানেই হচ্ছে মাইনাস। পুল করা মানে টানাটাকে বলা হচ্ছে, টানার সিম্বলটা হবে মাইনাস। টানা বা পুল এর সিম্বলটা হচ্ছে গিয়ে নেগেটিভ, এর সিম্বলটা হবে নেগেটিভ। আর পুশ, ঠেলা বা পুশ, এই সিম্বলটাকে বলবো আমি পজিটিভ। এক্ষেত্রে কি হয়েছে, বি টানছে, আমি বলবো বি এর আবেশক্রিয়া আছে, যেহেতু টানছে
কি বলবো, টানা মানে কি মাইনাস। ইন্ডাকটিভ এফেক্ট মানে INDUCTIV, তাহলে প্রথম অক্ষর ক্যাপিটাল আই, যেহেতু বি টানছে আমি বলবো বি এর মাইনাস আই এফেক্ট আছে। এই বি এর মাইনাস আই এফেক্ট আছে, বন্ধনে ইলেকট্রন জোড়কে নিজের দিকে টানছে। তাহলে উল্টো দিকে আরেকটা কথা বলতে পারি আমি, এ সে কি করছে, বন্ধনের ইলেকট্রন জোড়কে কি করছে, নিজের দিক থেকে ঠেলছে। ঠেলা মানে কি, সিম্বলটা কি দিতে বলেছিলাম, প্লাস। তাহলে এটাকে এর ক্ষেত্রে কি বলবো আমি, প্লাস আই এফেক্ট। তাহলে যে টানছে আমি বলবো তার মাইনাস আই এফেক্ট, যে ঠেলছে অন্য দিক থেকে আমি বলবো তার কি এফেক্ট রয়েছে, প্লাস আই এফেক্ট রয়েছে। মূল বিষয়টা হলো বন্ধনের ইলেকট্রন জোড়কে নিজের দিকে টানা হচ্ছে মাইনাস আই এফেক্ট, বন্ধনের ইলেকট্রন জোড়কে নিজের দিক থেকে ঠেলাকে বলা হচ্ছে প্লাস আই এফেক্ট। এখন আমরা যদি এইরকম ভাবে বিষয়টাকে ভাবি, ধরো কার্বন কার্বন এরকম একটা স্ট্রেট চেন রয়েছে, তাহলে স্ট্রেট চেন হলে শেষকালে যে গ্রুপটা আছে কোন গ্রুপ, CH3 গ্রুপ। তাহলে এই যে CH3 গ্রুপটা রয়েছে তার কি, তার মনে রাখবে এই বন্ধনে ইলেকট্রন জোড়কে নিজের দিক থেকে দূরে ঠেলার একটা প্রবণতা রয়েছে। একদম টার্মিনালের যে CH3 গ্রুপটা, এর নিজের দিক থেকে কি হয়েছে, মূলত ঠেলবে কে, CH3 গ্রুপ। একদম টার্মিনাল মানে শেষকালে যে CH3 গ্রুপটা রয়েছে সে কি করবে, কার্বন কার্বন বন্ধনে ইলেকট্রন জোড়কে নিজের দিক থেকে দূরে ঠেলছে। সুতরাং আমি বলবো CH3 প্লাস আই এফেক্ট রয়েছে, CH3 প্লাস আই এফেক্ট রয়েছে। এইবার ধরো আমি বলছি এখানে আরেকটা, এখানে ধরো এই চেনের মধ্যে কার্বন কার্বন কার্বন, এখানে শেষকালে রয়েছে ক্লোরিন। তাহলে একদম টার্মিনালে যে গ্রুপটা রয়েছে, শেষকালে যে গ্রুপটা রয়েছে কি করছে, বন্ধনের এই CCl বন্ধনে ইলেকট্রন জোড়কে নিজের দিকে টানছে। আমি বলবো এর কি রয়েছে, মাইনাস আই এফেক্ট রয়েছে, নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট। এখন একটা জিনিস বুঝতে হবে, কোন কোন গ্রুপের ইন্ডাকটিভ এফেক্টের মান কত, কার বেশি কার কম সেটা আমি একটু দেখাই। আমি প্রথমে অ্যালকিলের ক্ষেত্রে দেখাবো, তারপরে আমি মানে অ্যালিমেটিকের ক্ষেত্রে দেখাবো, পরে অ্যারোমেটিকে সে যাব, আলাদা কথা। ধরো CH3 CH2, এই যে CH3 CH2 এর ইন্ডাকটিভ এফেক্ট, আর ধরো আমি বলছি এইখানে এইটা একটা গ্রুপ অ্যালকিল মূলক, তাহলে এটা একটা অ্যালকিল মূলক, এটাও একটা গোটাটা অ্যালকিল মূলক। আরেকটা দেখাচ্ছি, এটাও একটা অ্যালকিল মূলক, তাহলে এটা একটা অ্যালকিল মূলক, এটা একটা অ্যালকিল মূলক, এটা একটা অ্যালকিল মূলক। দেখো চিনতে পারবে এটা হচ্ছে কি প্রাইমারি অ্যালকিল মূলক, এটা কি সেকেন্ডারি। আমি তোমাকে বলেছিলাম যে প্রাইমারি সেকেন্ডারি চিনতে গেলে তোমাকে দেখে নিতে হবে যে মূলক যেখানে, অর্থাৎ হাত যেখানে খালি রয়েছে, হাত যে কার্বনটায় খালি রয়েছে সেই কার্বনে যদি ন্যূনতম দুটো হাইড্রোজেন থাকে সেটা হবে প্রাইমারি মূলক। তাহলে এটা হচ্ছে প্রাইমারি অ্যালকিল মূলক, 1 ডিগ্রি অ্যালকিল মূলক। এটা কত বলেছিলাম যে কার্বনে হচ্ছে গিয়ে একটা হাইড্রোজেন পরমাণু থাকবে সেই মূলকের, সেটা হবে সেকেন্ডারি অ্যালকিল মূলক। আর এটা কি নেই কেউ হাইড্রোজেন, তাহলে টারশিয়ারি অ্যালকিল মূলক। আমার প্রশ্ন হচ্ছে এদের মধ্যে কোন মূলকের প্লাস আই এফেক্টের মান সবচেয়ে বেশি হবে। প্লাস আই এফেক্ট মানে সিসি বন্ধনের ইলেকট্রন জোড়কে নিজের দিক থেকে দূরে ঠেলবে। খেয়াল করে দেখো এর শেষকালে কি রয়েছে, মিথাইল মূলক, তাহলে এ ঠেলছে, তাহলে সেই ঠেলটা এই গোটা গ্রুপটার কথা যদি আমি ভাবি, এ ঠেলছে, তাহলে এখানে ইলেকট্রন ঘনত্ব যা হবে এর ক্ষেত্রে এই কার্বনের কথা ভাবো, 2 ডিগ্রি কার্বনটার কথা ভাবো অ্যালকিল মূলকে,
এ ঠেলছে, এও ঠেলছে, তাহলে কোথায় ইলেকট্রন ঘনত্ব বেশি হবে? এর তুলনায় এর বেশি হবে। এর ক্ষেত্রে কি হবে? 3 জন ঠেলছে, তাহলে কার্বনের নিকট ইলেকট্রন ঘনত্ব কি হচ্ছে? আরো বেড়ে যাচ্ছে। তাহলে যখন বেড়ে যাবে, তাহলে এর সঙ্গে যদি কেউ লেগে থাকে, এ তো অনেক বেশি জোরে ঠেলবে, কারণ এরা সবাই মিলে এখানে ইলেকট্রন সাপ্লাই বেশি করে দিয়েছে। তাহলে এই গোটা গ্রুপটা, এই যে মধ্যেখানে আরেকটা কার্বন রয়েছে, এই দিকে ঢালটা কি করবে? আরো বেশি করে দেবে। যখন আরো বেশি করে দেবে এদিকে, আমি তখন বলবো এই গোটা গ্রুপটার যে এফেক্টটা রয়েছে, গোটা গ্রুপটার যে এফেক্টটা রয়েছে, প্লাসা এফেক্ট যেটা, সেটা অবভিয়াসলি অনেক বেশি, কারণ 3টে মিথাইল মূলকের প্লাসা এফেক্ট, এখানে যে ইলেকট্রন সরবরাহ করেছে, তাদের বিকর্ষণ বলের হাত থেকে বাঁচার জন্য এ আরো বেশি করে এই বন্ধন ইলেকট্রন জোরকে ঠেলবে। তাহলে স্বাভাবিক নিয়মই থেকে বুঝতে পারছো, এর প্লাসা এফেক্টের মান সবচেয়ে বেশি, তারপরে অর্থাৎ টারশিয়ারি অ্যালকিল গ্রুপের প্লাসা এফেক্টের মান সেকেন্ডারি থেকে বেশি, সেকেন্ডারির হচ্ছে প্রাইমারি থেকে বেশি। এ কিসের ওপর এফেক্ট করে? কিসের ওপর এফেক্ট করছে? দেখ, আমি তোমাকে বলছি, প্রথমে বলেছি কার্বোক্যাটায়ন, কারণ অর্গানিকে প্রথম কথা যেটা মনে রাখবে, এইটা মনে রাখতে পারলে অর্গানিক ক্লিয়ার হবে, যে অর্গানিকের প্রোডাক্ট কিভাবে আমি জানি না, কিন্তু ইন্টারমিডিয়েট যে কার্বোক্যাটায়ন, কার্বানায়ন বা মুক্তমূলক তৈরি হচ্ছে, তাদের মধ্যে যেটার স্টেবিলিটিটা সবচেয়ে বেশি, সেই ধরনের প্রোডাক্ট তৈরি হবে। তাহলে তোমাকে প্রথমেই খেয়াল রাখতে হবে তাদের স্টেবিলিটি। স্টেবিলিটি কথাটার মানেটা একটু ভালো করে বোঝো। আমি বলছিলাম 3 জনের কথা। কার্বোক্যাটায়ন মানে কার্বনের মাথায় প্লাস, কার্বানায়ন মানে কার্বনের মাথায় মাইনাস, আর কার্বনের মাথায় হচ্ছে গিয়ে ইলেকট্রন মুক্তমূলক। সবসময় মনে রাখবে, চার্জ যদি চারিদিকে ছড়িয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে স্টেবল। যেমন ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার এক জায়গায় কক্ষিগত থাকলে সেটা আনস্টেবল হয়। পাওয়ার যদি সবাইকার মধ্যে ছড়িয়ে দেওয়া থাকে, সেটা সিস্টেমটা স্টেবল। তাহলে এবার তুমি আমাকে বলো, ধরো কার্বোক্যাটায়ন, কার্বনের মাথায় প্লাস, দ্যাট ইজ প্রাইমারি, আমি এর কথাই বলছি। এইটা হচ্ছে সেকেন্ডারি, তাহলে এটা প্রাইমারি কার্বোক্যাটায়ন, এটা সেকেন্ডারি কার্বোক্যাটায়ন। তাহলে এটা হচ্ছে টারশিয়ারি কার্বোক্যাটায়ন। আমি কি বলেছিলাম? চার্জকে মিনিমাইজ করতে হবে, হয় ছড়িয়ে দিতে হবে, না হলে প্রশমিত করে দিতে হবে, তবে সেটা স্টেবল হবে। এক জায়গায় চার্জ জমে থাকলে বিপদ। তাহলে এবার বল, কোনটা স্টেবিলিটি সবচেয়ে বেশি হলো? স্বাভাবিক নিয়মেই এই একটা CH3 গ্রুপের প্লাস আই এফেক্ট দিয়ে এর পজিটিভ চার্জটা যতটা প্রশমিত হবে, তার তুলনায় এই টারশিয়ারির ক্ষেত্রে খেয়াল করে দেখো তো, 3টে মিথাইল মূলকের কি প্লাস চার্জ কি হয়েছে? কি করেছে? প্লাস চার্জকে প্রশমিত করেছে অনেক বেশি। তার মানে স্টেবিলিটির দিক থেকে হচ্ছে এটা সবচেয়ে বেশি। আর এর স্টেবিলিটির কথা যদি ভাবো, তাহলে কি হবে না, এখানে দুটো CH3 গ্রুপের প্লাস আই এফেক্ট এর পজিটিভ চার্জটাকে প্রশমিত করার চেষ্টা করছে, তাহলে নিশ্চিত টারশিয়ারির স্টেবিলিটি অনেক বেশি হবে, তারপরে সেকেন্ডারি, তারপরে প্রাইমারি। তার মানে অর্ডারটা হবে এরকম, লাইক দিস। এইবার দেখো, যদি আমি একটু পাল্টাই, আমি একটু পাল্টাচ্ছি, ধরো এখানে CH2 এর এখানে একটা Cl দিয়ে দিয়েছি, রাইট? এখানেও আমি Cl দিয়েছি, Cl দিয়েছি, এখানেও Cl, Cl। আমি এবার জানতে চাইছি কোন কার্বোক্যাটায়নের স্টেবিলিটিটা বেশি। মূল বিষয়, চার্জ প্রশমিত করতে হবে, চার্জ ছড়িয়ে দিতে হবে। চার্জ যদি এক জায়গায় জমে থাকে, সেটা হচ্ছে অস্থির প্রকৃতি লাভ করে, আনস্টেবল হয়। খেয়াল করে দেখো Cl এর কি এফেক্ট রয়েছে। Cl বা NO2, এই যে গ্রুপগুলো বা ফ্লুরিন, যাদের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তারা কি বন্ধন ইলেকট্রন জোরকে নিজের দিকে টানবে, অর্থাৎ মাইনাস আই এফেক্ট আছে। তাহলে এর ক্ষেত্রে দেখো একটা Cl আছে, সে কি করছে,
সে বন্ধনে ইলেকট্রন জোড়কে টানছে, তাহলে আলটিমেটলি টানটা এখানে পড়ছে। তাতে কি হয়েছে না, এই যে কার্বনের মাথায় প্লাস চার্জ, এই প্লাস চার্জটা কি প্রশমিত হচ্ছে না ইন্টেন্সিফাইড হচ্ছে, মানে ওই প্লাস চার্জের ঘনত্ব বাড়ছে। স্বাভাবিক নিয়মে এর টানের জন্য এই বন্ধনে ইলেকট্রন জোড় সরে যাওয়ার ফলে এই কার্বনের মাথায় প্লাস চার্জের ঘনত্ব কি বেড়ে যাচ্ছে। তা আমি কি বলেছি, চার্জের ঘনত্বকে প্রশমিত করতে হবে বা কমাতে হবে, তবে সেটা স্টেবিলিটি লাভ করবে। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে দুটো ক্লোরিনের মাইনাস আই এফেক্ট রয়েছে। তা দুটো ক্লোরিনের মাইনাস আই এফেক্ট থাকলে এই কার্বনের মাথায় প্লাস চার্জের ঘনত্ব কি হবে, আরো বেড়ে যাবে। তার মানে কি, এর স্টেবিলিটিটা কি হবে, আরো কমে যাবে। তাহলে এর ক্ষেত্রে তিনটে ক্লোরিনের তিনটে মাইনাস আই এফেক্ট, তাহলে আলটিমেটলি এই কার্বনের মাথায় যে পজিটিভ চার্জ তার ডেন্সিটিটা কি করবে, আরো বাড়িয়ে দেবে। তাহলে চার্জের ঘনত্ব বাড়লেই তো স্টেবিলিটি কি হবে, কমে যাবে। তাহলে যার জন্য নিশ্চিতভাবেই এদের তোমার হচ্ছে গিয়ে এর স্টেবিলিটি সবচেয়ে কম হবে, তখন অর্ডারটা হয়ে যাবে উল্টো। দিস দিস মূল বিষয়গুলোকে একটু খেয়াল রাখতে হবে, যে কার্বোক্যাটায়ন এবং কার্বোক্যাটায়নের স্টেবিলিটি, যেটা ব্যাখ্যা করলাম কি দিয়ে না, ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে।